স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। 1-1 উড়কি ধানের মুড়কি বইটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? সঠিক উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। 1-2 সন্তান যার তিব্বত চীন ড্যাশ গঠিল উপনিবেশ। এখানে শূন্যস্থানে বসবে ভারত, আমেরিকা, রাশিয়া না জাপান? সঠিক উত্তর হবে জাপান। 1-3 ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন যতীন দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু না সচিন স্যানাল? সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 1-4 বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। সে বলতে এখানে মানব, নরেশ, হৃদয় না আকাশের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে হৃদয়। 1-5 চলা ক্রিয়াপদটি ধাতু হলো রুট চল, রুট দেখ, রুট চা না রুট হ? সঠিক উত্তর হবে রুট চল। 1-6 নিশ্চয় = নি যুক্ত চয়, নিস যুক্ত চয়, নিহ যুক্ত চয় না নিস যুক্ত চয়? সঠিক উত্তর হবে নিহ যুক্ত চয়। 1-7 ঘুম থেকে উঠে পড়ো। এখানে পড়োটা হচ্ছে ক্রিয়াপদ। এই চিহ্নিত ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? সঠিক উত্তর হবে যৌগিক ক্রিয়া। 1-8 কোনি বইটির রচয়িতা হলেন মতি নন্দী, শিবরাম চক্রবর্তী, শঙ্খ ঘোষ না অজেয় রায়? সঠিক উত্তর হবে মতি নন্দী। 1-9 মনঃযুক্ত কষ্ট = মনঃকষ্ট না মনকষ্ট? সঠিক উত্তর হবে মনঃকষ্ট। 1-10 যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য? সঠিক উত্তর হবে জটিল বাক্য। 1-11 ধরাতল কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 13 = 13। 2-1 তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর জগদীশচন্দ্র বসু। 2-2 সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন? উত্তর সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কারণ খেলার পরিণতি কী হবে তা ননীদার জানা ছিল। 2-3 লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হয়? উত্তর লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 2-4 দ্বিজেন্দ্রগীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতাকে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 2-5 তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়, উদ্ধৃতাংশের বক্তাকে? উত্তর উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টার মশাই। 2-6 রূপান্তরিত করো রাতের ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো নঙর্থক বাক্যে? উত্তর রাতের ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না। 2-7 রূপান্তরিত করো জয়দীপ খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনাও করে সরল বাক্যে? উত্তর জয়দীপ ভালো পড়াশোনা করে ও খেলাধুলা করে। 2-8 ক্রিয়াপদ তৈরি করো বল, পর। উত্তর বল থেকে হবে বলা, পর থেকে হবে পড়া। 2-9 সন্ধি বিচ্ছেদ করো পুরস্কার, আশ্চর্য। পুরস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে পুরঃ যুক্ত কার। আশ্চর্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে আহ যুক্ত চর্য। 2-10 ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? উত্তর ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। 2-11 কুমির হিজিবিজবিজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল? উত্তর কুমির হিজিবিজবিজকে 4 আনার পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল। 2-12 শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস কোথায়? উত্তর শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। 2-13 কে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর কাক টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 3-1 কেন গো মা তোর মলিন বেশ?
মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তার মলিন বেশ কেন? উত্তর, বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করেছেন। ভারতমাতার ৩০ কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি। তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ। ৩-২ ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রায় কী কী দৃশ্য দেখেছেন? উত্তর, কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি নদীর কূলে কূলে সবুজ ধ্বনি দেখেছেন, ছায়াময় গ্রামগুলিকে কীভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন। সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। ৩-৩ প্রফুল্ল রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? উত্তর, দে সরকারের রচনা বই থেকে প্রফুল্ল বাংলাদেশ বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল, তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। ৩-৪ তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে একথা বলেছিলেন? উত্তর, বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে একথা বলেছিলেন। ৩-৫ হযবরল গল্পে বর্ণিত গেছো দাদা কে? উত্তর, হযবরল গল্পে বর্ণিত গেছো দাদা হল রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের দাদা। ৪ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫x৫ = ২৫। ৪-১ বঙ্গভূমি কবির কাছে এত প্রিয় কেন তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখো। উত্তর, কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন। এই কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয়। ৪-২ জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তর, জ্ঞান ফিরে পাওয়ার পর যতীন দাসের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না, কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না। তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে। তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। ৪-৩ সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল। আবার মহামারী, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে, কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। ৪-৪ তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? উত্তর, সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার। কেবলমাত্র রচনা বইয়ের ওপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না। নিজস্ব ভাব, ভাষা ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনায় সাহিত্য মূল্য আসে এবং তা অনন্য হয়ে ওঠে। ৪-৫ উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো হলো দুই ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণে কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। ৫ পত্র রচনা করো। ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো, অথবা পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। প্রশ্নের মান ৫। যে কোনো একটা করতে দিয়েছে, তো আমরা এখানে পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো এইটার উত্তর করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। দেখো, পত্র রচনা লেখার সময় তোমরা ডান দিকের ওপরে নিজের নামটা লিখবে। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই লিখেছি সুরেন্দ্র আচার্য। তার নিচে ঠিকানা বারুইপাড়া সিউড়ি, বীরভূম 7311132। এবং বাঁ দিকের ওপরে তোমরা যাকে চিঠিটা লিখছো সেটা লিখবে প্রিয় বন্ধু দীপঙ্কর। আমি যেহেতু দীপঙ্করকে লিখছি তাই দীপঙ্কর লিখেছি। তোমরা যাকে লিখবে তার নামটা দেবে, দিয়ে কমা চিহ্ন দিয়ে তার ঠিক নিচেই তোমরা লিখবে পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো। এই বছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি।
সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পুজো প্যান্ডেলে পরিদর্শন করেছি। অষ্টমী ও নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেলে পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কীভাবে তোমায় পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে। নিচে লিখবে, ডান দিকের নিচে ইতি তোমার বন্ধু সুরেন্দ্র, নিজের নিজের নামটা লিখবে, এবং বাঁ দিকের নিচে লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ডিটেলস অর্থাৎ ঠিকানাটা। যেহেতু আমি দীপঙ্করকে পাঠাচ্ছি তাই লিখেছি দীপঙ্কর রায়। তার নিচে লিখবে প্রযত্নে তার বাবার নাম, দীপঙ্করের বাবার নাম হচ্ছে বিশ্বনাথ রায়। তারপরে নিচের ঠিকানা কলকাতা লেক টাউন 700001। 6, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 × 1 = 6। ক, খেলাধুলার উপকারিতা। খ, তোমার প্রিয় ঋতু। গ, বিজ্ঞানের দান। ঘ, জগদীশচন্দ্র বসু। দেখো এখানে তোমাদেরকে যে কোনো একটা বিষয়ে রচনা করতে বলা হয়েছে, তো আমরা এখানে জগদীশচন্দ্র বসু এই উত্তরটা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা একদম ওপরে হেডিং করবে জগদীশচন্দ্র বসু, নিচে লিখবে 30শে নভেম্বর 1858 সালে বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। জগদীশচন্দ্র বসুর বাবার নাম ভগবান চন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসুকে ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি করিয়ে দেন। ময়মনসিংহ জেলা স্কুলে থেকেই জগদীশচন্দ্র বসুর শিক্ষাজীবন শুরু হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন। লন্ডন থেকে দেশে আসার পর 1885 খ্রিস্টাব্দে জর্জ রবিনসন এর অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1887 সালে 29 বছর বয়সে জগদীশচন্দ্র বসু অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালের মে মাসে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয় ডিএসসি ডিগ্রি প্রদান করে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু 23শে নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে মৃত্যুবরণ করেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।